কত চিন্তা ভাবনা ছিল তখন সেই সময় তো সেই নিয়ে কিছু আমরা চিন্তা ভাবনা করবো এবং আমাদের কিভাবে সেটাকে রোধ আমরা করতে পারবো বর্তমান সময়ে এই যে নিয়ম পৃথিবী জল বায়ু এই পঞ্চাঙ্গ শুধু পর্যাবরণ আমরা এটা দিয়ে কেবল বায়ুটাকে শুদ্ধ রাখতে পারবো না, কিন্তু পর্যাবরণ বলা হচ্ছে পাঁচ প্রকারের। কি কি? পৃথিবী মণ্ডল, যেটা আমরা পৃথিবী বলতে জানি, এবং কি জলমণ্ডল, জল তেজ মণ্ডল, বায়ুমণ্ডল এবং নভমণ্ডল। অর্থাৎ পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। নবমণ্ডলে দেবতাদের ঈশ্বরী প্রার্থনা করা হয়েছে। সেখানে এইগুলোকে রক্ষার জন্য অর্থাৎ সেইভাবে সেই চিন্তন। তাই বৈদিক ঋষিগণ প্রাকৃতিক সন্তুলন রক্ষার জন্য অর্থাৎ প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রকৃতির প্রত্যেক অঙ্গে শান্তির মহত্বকে বিবেচনা করেছে। ভারতীয় সংস্কৃতি পরম্পরায় প্রকৃতির উপাসনা এবং সৌন্দর্য সাধনার স্বর পল্লবিত হয়েছে। বৈদিক প্রার্থনার ক্ষেত্র বিশাল এবং বিস্তৃত, তার প্রয়োজনে উল্লেখ আছে। এই মন্ত্রের দ্বারা বলা হয়েছে শান্তি, সবকিছু শান্তি করার জন্য। এর মন্ত্রে এসছে ওম দ্যৌ শান্তি অন্তরিক্ষম শান্তি, পৃথিবী শান্তি, অপ শান্তি, ঔষধেয় শান্তি, বনস্পতেয় শান্তি, বিশ্বে দেবা শান্তি, সর্বম শান্তি, শান্তি এব শান্তি, সামা শান্তি দেবী। যজুর্বেদ 36 অধ্যায় 17 মন্ত্রে 17 সংখ্যা 17
সমস্ত দেবতা ব্রহ্ম এবং সব কিছুই শান্তিদায়ক হোক, যে শান্তি সর্বত্র ছড়িয়ে যাচ্ছে সেসব আমাদের প্রাপ্তি হোক, আমি সदैব শান্তি অনুভব করি। এরপরে বেদে পঞ্চভূতের মধ্যে পর্যাবরণের প্রথম স্থান পৃথিবীমণ্ডল। হ্যাঁ, সেই পৃথিবীমণ্ডল কাকে বলছে? যজুর্বেদে যজ্ঞের বর্ণনা আছে। হ্যাঁ, যজুর্বেদ কি যজ্ঞ নিয়ে আলোচনা, সেখানে যজ্ঞ দ্বারা আমরা সংসারের কেন্দ্র অর্থাৎ নাভি, এই জন্যই যজ্ঞকে কি বলা হয়েছে? অয়ং যজ্ঞস্য অয়ং যজ্ঞ ভুবনস্য নাভি। হ্যাঁ, যজুর্বেদ দেশে বলা হয়েছে। যজ্ঞ সংসারের পোষক, প্রাণদাতা তথা জীবনদাতা। অথর্ববেদে ভূমি সূক্তে, আবার অথর্ববেদে ভূমি সূক্ত আছে। সেই সূক্তের মধ্যে পর্যাবরণীয় চেতনার কথা বর্ণিত হয়েছে। সেখানে পর্যাবরণীয় কথা আলোচিত হয়েছে। সেখানে বলা হয়েছে নানা বীরিয়া ঔষধীরিয়া বিভূতি পৃথিবী ন কথতাম রাত্রাম ন। অথর্বে 12 এই বলা হয়েছে। অর্থাৎ যে ভূমিতে উত্তম প্রকারে পুষ্টিকারক অনেক ঔষধি এবং নানা প্রকার বনস্পতি উৎপন্ন হয়, সে আমাদের প্রিয় মাতৃভূমি বলা হয়েছে। আমাদের কীর্তি তথা যশকে দিগন্তে ছড়িয়ে দেওয়ার সাধনা হোক। এতে বলা হয়েছে আবার গিরয়স্তে পর্বতা হিমবন্ত অরণ্যম তে পৃথিবী সৌনমস্তু। অপরের 12:11। অর্থাৎ এই সকল সবুজে ভরা পাহাড়, পর্বত, জঙ্গল ইত্যাদি ছেদন করা উচিত নয় বা কাটা উচিত নয়। আমরা সব কিছু গাছপালা সব বাড়ির আশেপাশে কেটে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এইগুলো সকলের কল্যাণকারী। গাছপালা মানুষের কল্যাণ করে। অথবা তাহলে গাছপালা আছে, সেই জঙ্গল আমরা পরিষ্কার করে নষ্ট করে দিচ্ছি, এবং সেখানে কি হচ্ছে সেই চাষের জমি তৈরি করছি, চাষও ঠিক মতো হচ্ছে না। সেই গাছগুলো লাগাচ্ছি না, তাতে কি আমরা বিজ্ঞানও পড়েছি গাছ আমাদের কি দেয়? অক্সিজেন, যেটা আমাদের প্রধান শরীরের খাওয়া। অর্থাৎ গাছ দ্বারা শরীর বেঁচে থাকে, সেই অক্সিজেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা হচ্ছে আমরা যে অক্সিজেন আমরা কি ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড। সে কার্বন ডাইঅক্সাইড তারা সেই বিষাক্ত গ্যাসটাকে গাছেরা সেটাকে শোষণ করে, তারা সেটা আবার কাজে লাগে। সেটা দিয়ে তারা কি করে এই তারা রান্না, অর্থাৎ তাদের যাকে বলা হচ্ছে এই তাদের তারা মূল থেকে রস পাতার দ্বারা তাদের খাদ্য উৎপন্ন হয় এবং তারা আরো বৃদ্ধি হয়।
যার জন্যই বলছে এগুলোকে রক্ষা করতে হবে। হ্যাঁ, এগুলো সব মানুষের কল্যাণকারী। আবার অথর্ববেদে বলেছে পৃথিবীকে মাতার সংজ্ঞা প্রদান করে পূজা করা হয়েছে। পৃথিবী, পৃথিবীকে মাতার সমান, মাতার মতো দেখা উচিত। ধরিত্রী মা আমরা বলি, তাই না? সেই মা মানে মাকে আমরা যেভাবে শ্রদ্ধা করি, নিজের নিজের মা, পৃথিবী আমাদের মা। আমাদের যে ধরে আছে, ধরিত্রী ধরে আছে বলে তাদের ধরিত্রী বলা হয়। সেই যার জন্য মন্ত্রে আছে মাতা ভূমি পুত্র হম প্রতিক্রিয়া করে দিয়েছে। কত সহজে মাতা ভূমি, ভূমি আমার মা, পুত্র আমি তার পুত্র। পর্যন্ত পিতা সগুণ বিকল্পু অতএব 12 সংসারে শস্য সম্পন্ন করার জন্য, শস্য সম্পন্ন করার জন্য পর্যন্ত জল বর্ষক মেঘগুলোকে পিতা মেনে তাদের দ্বারা নিজের পালন পোষণ রক্ষণ এবং সংবর্ধনের কামনা করা হয়েছে। অথর্ববেদের একমাত্র পৃথিবীর সহিত মানুষের শুভবীর সম্বন্ধের কথা রয়েছে। পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক দারুণ আলোচনা সুন্দরভাবে করেছে। এই অথর্ববেদ ইয়ত্তে ভূমি বিকনামি শিক্ষণ তদপি রহতু মাতে মর্ম বিবৃত করি মাতে হৃদয় মুক্ত অপিপ অর্থাৎ বলা হচ্ছে ঋগ্বেদের দশম মণ্ডলে বনদেবী অর্থাৎ বন প্রাণীদের রূপকে মাতৃরূপে চিত্রিত হয়েছে। বন্যপ্রাণী প্রাণীগুলো সেখানে বলছে তারাও আমাদের আবার অথর্ববেদের ভবিষ্যতে ষড় ঋতুর কথা আলোচিত হয়েছে। ওম গ্রীষ্মস্তে ভূমি বর্ষাণী শরদ দেহে হেমন্ত শিশির বসন্ত ঋতবস্তে বিদিতা হায়নীয় বহু রাত্রে পৃথিবীন দুর্গতাম। অথর্বের 12 এই মন্ত্র আছে যেগুলো পর্যাবরণের উপরে আলোচনা করেছে, আলোচিত হয়েছে। অর্থাৎ যে মাতৃভূমি তোমার মধ্যে যে মাতৃভূমি, এই ভূমিকে মাতার সম্বোধন করে বলেছে যে তোমার মধ্যে যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শিশির ও বসন্ত, এই সব ঋতু, এই যে ঋতুগুলো আছে, বৎসরে এই ষট ঋতু স্থাপিত হয়েছে। এই ঋতু, ষট ঋতু রাত দিন সকলভাবে আমাদের সুখদায়ক পদার্থ প্রদান করুক। এই ঋতুগুলো আমাদের কি হচ্ছে সুখদায়ক পদার্থ আমাদের প্রদান করে, সেইভাবে প্রার্থনা করা হয়েছে। এই সূত্রে আমাদের মেধা বুদ্ধিরও প্রার্থনা করা হয়েছে। বুদ্ধি, আমাদের বুদ্ধি যেমন পবিত্র হয়, ভালো হয়, সেই বিষয় নিয়েও মন্ত্র আছে। দোষ মে ইদম পৃথিবী চান্তরিক্ষ চ মে বিরচ্য অগ্নি সূর্য আপ মেঘাম বিশ্বে দেবাশ্চ সমদরু। অপরের 12 অর্থাৎ স্থাবর বা জঙ্গল, চেতন বা অচেতন সকল পদার্থের সাহায্যে আমাদের বুদ্ধি বৃদ্ধি হয়। সকল পদার্থের সাহায্যে আমাদের বুদ্ধি বৃদ্ধি হয় এবং কীর্তিরূপে চতুর্দিকে ব্যাপ্ত হয়। আমাদের মাতৃভূমির কাছে সকল প্রকার সুখ শান্তি প্রাপ্তির প্রার্থনা করা হয়েছে। তাহলে মাতৃভূমির কাছে সকল প্রকার সুখ শান্তি এই বেদে আলোচিত হয়েছে। এবং শান্তির বা সুরভি সোন ক্রীড়ার বয়স্পতি ভূমির অধি
পদার্থ এবং ঐশ্বর্য পদার্থই হোক আমাদের সব প্রদান করুন। এভাবে আরো কি হচ্ছে বহুভাবে আমাদের রক্ষা করো, সকলভাবেই আমাদের জন্য রক্ষা হয় বা তুমি আমাদের রক্ষা করো। বৈদিক ঋষির কামনা এই যে ঋষির কামনা এই যে বৃক্ষ বনস্পতি ঔষধি মধুময় হিতকারী এবং শান্তিদায়ক হোক। সেখানে যার জন্য মন্ত্রী সেইভাবে নমস্কার জানিয়েছে। ঔষধীর নাম পদেই নমঃ। আবার ঔষধি এই ঔষধি তোমাদের আমি নমস্কার পৃথিবীর পর্যাবরণের প্রথম স্থান পৃথিবীমণ্ডল সেইভাবে আরো অনেক কিছু আবার এখন তাদের পৃথিবীর জল বিষয়ে জল আমাদের কি জলের পর্যাবরণ মিশন কিভাবে হবে সেই পর্যাবরণ মিশন আমরা কিভাবে করবো যার জন্য পর্যাবরণের জল জল নিয়ে অর্থাৎ পৃথিবী ছাড়া যেমন কোনো প্রাণী জগৎ উৎপন্ন কোনো প্রাণী জগৎ উৎপন্ন হতে পারে জগৎ উৎপন্ন হতে পারে না ছাড়া জগতের কোনো প্রাণী থাকতে পারবে না। জল ছাড়াও জীব চলতে পারে না। জল যদি না থাকে পৃথিবী জল নেই বাঁচতে পারবে? জল ছাড়া মানুষ কোনো প্রাণী বাঁচতে পারবে না। তার জন্য জলের খুবই প্রয়োজন, পৃথিবীর পরে জলের প্রয়োজন। এই জন্য জল ছাড়া কোনো জীব চলতে পারবে না। তাই জলের আরেক নাম জীবন। ঋগ্বেদে জল দেবতাকে সুউৎপত্তি আরাধনা করা হয়েছে। সুখ শান্তি জন্ম স্থিতি লয়, জন্ম স্থিতি লয় এসবের কথা বলা হয়েছে। জলের দ্বারা বলা হয়েছে ওম তস্মাৎ গমামো ভূয়স্য ক্ষয়ায় জিনবত আপো জনয়থা জন। অপরদিন 1:5 বলা হয়েছে। অর্থাৎ যার দ্বারা সকল প্রাণীর স্থিতি বা বসবাস হয়, যার দ্বারা সকল প্রাণীর বসবাস হয় সেই রস আমাদের প্রাপ্ত হোক জল, এবং তার দ্বারা আমাদের বৃদ্ধি প্রাপ্ত হোক। জলের দ্বারা চিকিৎসার কথাও বলা হয়েছে। জলের দ্বারা চিকিৎসা ওম আপোহিত ভেষজং পরুত্তমেন যোগ্য শরীরম দৃশে।
জল এবং ঔষধিকে আমাদের আরোগ্য প্রদানকারী বলা হয়েছে। কি ওম শন্নো ভবন উপৌষধয় শিবা ইন্দ্রস্য প্রজো অপবন্তু রক্ষস আবাবিষ্টাইশব পবন্তু রক্ষসাম অপরবে 2:6। জল এবং ঔষধি আমাদের জন্য আরোগ্য প্রদানকারী হোক, আমাদের ক্ষত্রিয়ের শস্ত্র শত্রুদেরকে দূর করে দেয়। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ক্ষত্রিয় আছে তাদের যে শস্ত্র, সেই শস্ত্র দ্বারা যেন কি হয়, শত্রুদের দূর করে দেয়। জলের দ্বারাও শত্রু দূর করবে এবং শত্রু দ্বারা নিক্ষেপ শস্ত্র আমাদের থেকে দূরে পড়বে। আমরা অনেক সময় এইগুলো দেখি যে কেল্লা দুর্গে চতুর্দিকে মানে খাই থাকতো, হ্যাঁ, সেখানে জল যেন জল সবসময় ভর্তি থাকতো, শত্রু যেন তাড়াতাড়ি করে সেখানে অ্যাটাকটা করতে পারে, সে দুর্গকে ভেদ না করতে পারে। এই জন্য বৃক্ষ কাটা, বৃক্ষের প্রতি হিংসা করা, জল স্রোতে মলাদি ত্যাগ করা, হ্যাঁ, আমরা মল মূত্র সেই জলে ফেলে দিই, তাই না? সেইগুলো জলের স্রোতে মলাদি ত্যাগ করাও জলের প্রতি হিংসা করা। জলকে
সেটা যেটা বলেছিল সেটা বেসিক্যালি সংস্কৃত সাহিত্যের উপর ছিল, সেটা জেনারেল পরিবেশ, কেমন? কিন্তু আমরা এখন একটু আলোচনা করবো যে সংস্কৃতির পরিবেশ। তো তোমরা পরিবেশ সম্বন্ধে কিছু তোমাদের কিছু নেই আছে? বলো তো, একজন বলো, জাস্ট একটা লাইন যে পরিবেশ বলতে তুমি কি বুঝবে, মানে কাকে পরিবেশ? বলো। মানে প্রকৃতিকেই পরিবেশ করবে? বেশ, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস পেলাম, একটা থিওরি পেলাম, সেটা হচ্ছে আমাদের চারপাশে যা যা আছে সবগুলো মিলে আমি যদি একটা ইউনিট তৈরি করি, সেই ইউনিটকে আমরা বলি পরিবেশ। এটাই তো? তাহলে ধরো তোমার বাড়ির চারপাশে আমরা কি ব্যক্তি আমির কথা বলবো নাকি সমষ্টি আমির কথা বলবো? সমষ্টি আমি মানে হচ্ছে আমি, আমার পরিবার, আমার পাড়া, পাড়া থেকে আরেকটু এগিয়ে গিয়ে ধরো আমি যে গ্রামে যদি থাকি তাহলে আমার গ্রাম, গ্রাম থেকে একটু এগিয়ে গিয়ে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে এগিয়ে গিয়ে ধরো ব্লক, ব্লক থেকে সাব ডিভিশন বা মহকুমা, সেখান থেকে এগিয়ে গিয়ে জেলা, সেখান থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, দেশ থেকে গোটা বিশ্ব, সমস্ত পৃথিবীর সমস্ত দেশ বা মহাদেশ, তারপর গোটা পৃথিবীর সমস্ত, এভাবেই তো তুমি যাবে, তাই না? তাহলে দেখো প্রত্যেকটা পদক্ষেপে তোমার থিওরি অনুসারে যদি বলি, প্রত্যেকটা পার্টে কিন্তু একটা করে পরিবেশের ছোঁয়া আছে। প্রথমে তোমার বাড়ির পরিবেশ, আমরা এটা বলি না অনেক সময়, আরে ওর বাড়ির পরিবেশটা ঠিক ভালো। তারপরে আমরা কি বলি, পাড়ার পরিবেশটা ঠিক না। দেখবে আমরা বিশেষত অনেক জায়গাতে তো দেখি মায়েরা বলে যে না বাবা ওখানে সন্ধ্যা হয়ে গেছে, ও মেয়েকে পাঠাবে। ধরো কোনো একটা বান্ধবীর জন্ম, তোমাকে নেমন্তন্ন করেছে, তো তোমার মা বাবা বলছে না না ওই পাড়া খুব ভালো না, পাড়াটা ও সন্ধ্যাবেলায় পাঠাবো না। অথচ তুমি যাবে, তখন তোমায় কি বলছে, বা তোমাকে বলছে ওই পাড়াটা ভালো না, যেতে হবে। অথচ তুমি যাবে, তখন তোমার তিনি বলছে যে না ঠিক আছে বাবা সুপার, তাই না? তাহলে দেখো তোমার একটা গ্রামের মধ্যে যদি পূর্ব পাড়াতে তোমার বাস হয়, তাহলে দক্ষিণ পাড়ার পরিবেশ ভালো না, এরকম করে আমরা বাড়ির লোক আমাদেরকে বলছি। তাহলে এই যে পরিবেশটা ভালো, পরিবেশটা খারাপ, এটা কিসের উপর নির্ভর করে? গাছপালা তো বাবা তোমার বাড়িতে আছে, সেখানেও আছে, তাহলে মানুষজনের উপর হয়ে গেল। আবার যদি মানুষজনও ভালো থাকে কিন্তু মধ্যেখানে দেখা যাচ্ছে অনেকটা ফাঁকা জায়গা, 1-2 কিলোমিটার কিচ্ছু নেই, জনবসতি নেই, তখন বলে না ওখানে একটা ফাঁকা জায়গা বাবা, জানি না কি হয়ে যাবে, পরিবেশটা খারাপ, এইভাবেই তোমরা বলি, ঠিক না? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে পরিবেশের কনসেপ্টটা আমাদের হচ্ছে খুব সিলি কনসেপ্ট, মানে খুব সাধারণ প্রাইমারি কনসেপ্ট। আমরা যেহেতু সংস্কৃত পড়ছি, সংস্কৃত সাহিত্য, বিশেষত বৈদিক সাহিত্য পরিবেশকে নিয়ে প্রচুর আলোচনা করছে, বুঝতে পেরেছ? কিরকম জিনিস, সেই আলোচনা কিরকম, তার প্রারম্ভিক যদি বলো যে পরিবেশের সংজ্ঞা কি হবে, তখন সংস্কৃত সাহিত্যে, বৈদিক সাহিত্য বলছে যে পরিবেশের সংজ্ঞা হবে দুলোক, ভূলোক, অন্তরিক্ষ লোক, এই তিনটে আমাদের লোক, ঠিক আছে? বৈদিক সাহিত্যে তোমরা পড়ো তো, বৈদিক সাহিত্য বা ভবিষ্যতে পড়বে, এই তিনটে লোকের জন্য 3 জন অধিষ্ঠিত দেবতা আছে, ঠিক আছে? তো ভূলোক, দুলোক, অন্তরিক্ষ লোক, মানে তার এরিয়াগুলো কতটা? ভূলোক মানে আমাদের ভূমিমা, ভূমির উপরে যা যা আছে সব ভূলোকের অন্তর্গত। দুলোক মানে কি হলো না, ভূমি থেকে যেটা দেখা যাচ্ছে, আকাশে একটা প্লেন যাচ্ছে, তুমি দেখতে পাও তো, দেখতে পাও না? তো সেটা হচ্ছে দুলোক।
যেটাকে যেটাতে চোখ তোমার যাবে না, মহাকাশ, অন্তরিক্ষ। এখন তুমি দেখো একটু আগে একটা কনসেপ্ট দিলে যে পরিবেশ মানে হচ্ছে আমার চারপাশে যা আছে, তাই না? তাহলে সূর্যকে কি বলবে? সূর্য তো তোমার চারপাশে নেই, কি? তাহলে সূর্যকে তুমি তোমার পরিবেশের অন্তর্ভুক্ত করবে না করবে? যদি করো তাহলে সে তো তোমার চারপাশে নেই। হ্যাঁ বলো। হ্যাঁ না, তার মানে কি হলো? তার মানে তুমি তো সূর্যকে রিকগনাইজ করছো, তোমার পরিবেশের অন্তর্ভুক্ত করছো তো। তাই যদি করো সে তো তোমার পাশে দাঁড়িয়ে নেই। তুমি কোনো যানের দ্বারা সূর্যের কাছে যেতে পারবে না। আর সূর্যের কাছে যদি যেতেই হয়, এই যে আমাদের ইসরো একটা যান পাঠিয়েছে সূর্যের কাছাকাছি যাচ্ছে, তো বলছে সূর্যের কাছে যেতে গেলেও অনেক সময় লেগে যাবে। তাহলে তুমি যে জায়গাতে যাচ্ছ, এই মেয়ে, তুমি যে জায়গাতে যাচ্ছ সেই জায়গা পৌঁছতে যদি 1 বছর লাগে, তাহলে সেটা নিশ্চয়ই তোমার পরিবেশের অন্তর্ভুক্ত নয়, কি ঠিক না? তাহলে তুমি কিভাবে সূর্যকে ডিনাইও করতে পারবে না? সূর্য তোমার পরিবেশের অন্তর্ভুক্ত নয় এটাও তুমি বলছো না। কারণ এই তো তুমি দেখো না, জনগণের সূর্যের আলো পাচ্ছে, আবার সেইটাকে তুমি গ্রহণ করতে পারছো না। কারণ সূর্য যে জায়গায় আছে তোমার কাছ থেকে তার ডিসটেন্স এত দূর, তুমি হাত বাড়াতেই পারছো। তাহলে মহা সংশয় করলাম আমরা। আমাদের যে প্রচলিত যে কনসেপশন, যে আমাদের চারপাশে জাহাজ পরিবেশ, সেটা তো হলো কি হলো না তো? কিন্তু ওই কনসেপ্টটা যদি আমরা মোটামুটি ধরবো, আমরা যদি সবাই তাকে মান্যতা দিই, তাহলে আমাদের একটা নতুন থিওরিটা কি হবে? থিওরিটা হবে ধরো ভূলোকাৎ অন্তরিক্ষম যাবৎ পরিবেশম। তার মানে কি হলো? ভূলোক থেকে আরম্ভ করে অন্তরিক্ষ লোক পর্যন্ত যা যা আছে সবটাই পরিবেশ। তাহলে দেখো সূর্য এখানে অন্তর্ভুক্ত হয়ে গেল, হলো কি হলো? তাহলে আমরা কি থিওরি করেছি যে আমার চারপাশে যা আছে, তাহলে সূর্য সেই অর্থে আমার চারপাশেই হয়ে গেল। কারণ আমি এরিয়া কতটা নিলাম, আমরা কি বলছি আমাদের চারপাশে, তাহলে আমাদেরটা কতটা? সূর্যকে ইনক্লুড করতে গেলে আমাদের কতটা, আমাদের এই শব্দের দ্বারা কতটা এরিয়া বোঝাতে হবে? বলছে ভূলোক থেকে অন্তরিক্ষ লোক পর্যন্ত, মানে মাটি থেকে মহাকাশ পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলকে যদি আমি নিয়ে নিই, তাহলে আমার কিন্তু পরিবেশের প্রচলিত সংজ্ঞাটা যাচ্ছে। বুঝে গেল? তাহলে আমরা এখন যদি বলি পরিবেশ কাকে বলে, আমরা সংস্কৃতের আলোকে কি বলবো? ভূলোক থেকে অন্তরিক্ষ লোক পর্যন্ত যা আছে সেই সমস্ত কিছু সম্মিলিত রূপ হচ্ছে। দেখো আর তুমি সূর্যকেও পেলে, আবার তোমার চারপাশের যে কথাটা বলছো সেটাও সত্য। বুঝতে পেরেছো? পরিষ্কার? তাহলে দেখো আমাদের ঋষিমুনিরা পরিবেশকে নিয়ে কিভাবে বলছে, আমাদের সমস্ত কিছু। একটা বটগাছ যদি 200-300 বছর বাঁচে, আচ্ছা তোমরা ভগবান বুদ্ধদেবের নাম শুনেছো? বুদ্ধদেব কোথায় তপস্যা করেছিলেন? সিদ্ধিলাভ কোথায় হয়েছিল? হ্যাঁ, সেই জায়গাটা কোথায় জানো? বুদ্ধদেবের সিদ্ধির জায়গাটা কোথায় জানো? খুব বিখ্যাত জায়গা, জানো? সবাই জানি, আমার তো মনে আসছে না সবাই। বলতে পারবে? বুদ্ধগয়া। অধুনা বিহারের রাজগীর নাম শুনেছ? হ্যাঁ, রাজগীর, বিহারের রাজগীর বা রাজগিরি, তার ঠিক একটু দূরে 50-60 কিলোমিটার দূরে যে গয়া। গয়ার সঙ্গে আমরা সবাই পরিচিত, এবং গয়া
অঞ্চলে যে বুদ্ধগয়া, এই বুদ্ধগয়াতে কোথায় কেউ যাওনি, আমি বেশ কয়েকবার গেছি। সেখানে একটা বটবৃক্ষ আছে, যেখানে বুদ্ধদেব বুদ্ধদেব যবে সিদ্ধিলাভ করেছিলেন তার আগে এই গাছটা ওই অবস্থাতেই ছিল। কি বুদ্ধদেব নিশ্চয়ই বেগুন গাছের নিচে সাধনা করতে বসেননি, তাই না? তারপরে যদি সেই গাছের নিচে উনি যখন সাধনা করছেন সেই অবস্থাতে সেই গাছটা সেই রকমই ছিল, আজকে এই অবস্থাতে গাছটা সেই রকমই আছে। তাহলে কত জন্মান্তর পেরিয়ে গেছে, কত প্রজন্ম পেরিয়ে গেছে, গাছের কিন্তু নড়চড় হয়, ঠিক না? তাহলে তুমি বলতেই পারো যে আচ্ছা আমরা তো একটা মানুষ, হার্ডলি কতদিন বেঁচে থাকার বাসনা করি, মোটামুটি তো আমরা একটা সার্টেন টাইম বাঁচতে চাই। তোমাদের যা বয়স তোমরা ভাবতে পারো না অনেক দিন বাঁচবো, দেখবে যখন কেউ বাড়িটা করে সে বলে ঠিক আছে বাড়ি করি অনেকদিন, মানে ভোগ করবো আর কি। কিন্তু একটা 80 বছর যার বয়স তিনি যদি বলেন আমি একটা রাজপ্রাসাদের মতো অট্টালিকা বানাবো, যদি তার মনে হয়, যদি বানাবার জন্য খাওয়া দাওয়া ছেড়ে রাত দিন যদি ওটা নিয়ে পড়ে থাকে, তাহলে কি ওয়াইজ ডিসিশন করছেন? না তো। 80 বছর যার বয়স তিনি আজকে আছেন, কাল সকালেই না থাকতে পারে। কিন্তু যদি ধরো 20, 30, 40 বা একটা সার্টেন টাইম এজ যাদের, তারা বাড়ি করছে, ভবিষ্যতে থাকবে, কাটাবে। এখন দেখো এই জন্য আমরা কিন্তু একটা সিদ্ধান্ত মানে চিন্তা করি যে আমরা কতদিন বেঁচে থাকবো। এইসব পরিষদ তোমরা বোধহয় পারবে নেই, করনি। এইসব পরিষদে বলেছি জিজিবিষের শতাংশ 100 বছর বেঁচে থাকার চেষ্টা, ঠিক আছে? আমরা সাধারণভাবে মানুষেরা 100 বছর বেঁচে থাকার একটা, এই যে প্রণাম করে সব আশীর্বাদ করেন না গুরুজনরা যে বেঁচে থাকো। এখন তুমি কেউ তোমাকে যদি আশীর্বাদ করে বলেন বেঁচে থাকো, এখন পাল্টা প্রশ্ন করো তো আচ্ছা কত বছর বেঁচে থাকার আশীর্বাদ করবেন? বেঁচে থাকো মানে কত বছর থাকো? এখন তিনি যদি বলেন যে থাকো 1000 বছর থাকো, আরে দরকার নেই 500 বছর থাকো, তো তুমি কিন্তু আশীর্বাদ নেবে, বলবে না মানে এই আশীর্বাদ আপনি ফিরিয়ে নিন, ও 500 বছর বেঁচে থাকতে পারে। তখন তিনি যদি প্রশ্ন করেন কত বছর বাঁচতে চাই, খুব জোর 100 বছর। কিন্তু 90 যখন হবে তখন তুমি কি ভুল করেছিল? 100 বছর কেন চেয়েছিলাম? কি এখন বেঁচে থাকাটা তো তোমার মানে হাতে, কিন্তু মরে যাওয়াটা তো তোমার হাতে। এখন তুমি যদি বলো আমি ঝাঁপ দিয়ে দিলাম, একটা হিমালয় থেকে ঝাঁপ দিলাম বিরাট বস্তার থেকে, আরে এটা তো অন্য জিনিস। তুমি ঝাঁপ দিলে তো পৃথিবীর সব লোক তোমার সাথে ঝাঁপাতে যাবে না, তোমার ভাবনা থেকে তুমি ঝাঁপ, কিন্তু পৃথিবীর সব মানুষ মারা যাবে। কি কিন্তু এই বেঁচে থাকা এবং মৃত্যু এর মধ্যে যে অন্তর্বর্তী সময়টা সেটা মোটামুটি ধরা হয় 100। তাহলে গাছটা কত বছর বেঁচে আছে? 3000, 4000 বছর বেঁচে থাকার তার যোগ্যতা আছে, সে বেঁচে আছে। কি তাই তো? আমরা কত বছর বেঁচে থাকবো? ঠিক আছে আমি একটা চিন্তা করলাম যে আমি 100 বছর বাঁচতে চাই, কি 200 বছর বাঁচতে চাই, কিন্তু কেউ ভুলক ক্রমেও করবে না যে না আমি বলবো মানে পৃথিবীর সবাই মরে যাবে। এটা কেউ ভাবে? তোমাকে যদি সরকার খুব ভালো একটা উচ্চ বেতনের চাকরি দিয়ে বলে যে তোমার কাজ হচ্ছে তুমি এখন 500 বছর বাঁচো আর পৃথিবীতে যে জবে মারা যাচ্ছে তার নাম লিখে রাখো, তুমি চাকরিটা নেবে? বলবো আমার চাকরির দরকার নেই বাবা, কি কোথায় মারা গেছে তাদের লিস্ট বানাবো আর আমি বেঁচে থাকবো। এটা সম্ভব কোনোদিন? মানেটা হচ্ছে যে আমরা প্রকৃতির নিয়মে জন্ম নিয়েছি, প্রকৃতির নিয়মে মারা যাবে, কিন্তু অন্তর্বর্তী একটা সময় আমরা বাঁচবো। কিন্তু দেখো মনুষ্যের বাঁচার একটা লিমিটেশন আছে। আজকে তোমাদের ধরো আমি ধরে নিচ্ছি সবাই 20 বছর বয়স, তো
তো 20 বছর বয়সে তুমি যেভাবে তোমার শারীরিক শক্তি মানসিক শক্তি আছে, তুমি আজ থেকে 50 বছর পরে সেরকম থাকবে? থাকবে না। তাহলে তখন তুমি কি বলবে যে না আমি এরকম মানে 20 বছর বয়স যখন আমার ছিল সেই বয়সটাই আমি ফিরে যেতে চাই। তুমি একাই ফিরবে, তোমার বন্ধু বান্ধব পাবে না, কেউ ফিরবে না। কমিউনিটি দরকার না বেঁচে থাকার জন্য। তাহলে দেখো একটা গাছ কিন্তু বেঁচে থাকছে। আমরা গাছকে কিভাবে ব্যাখ্যা করেছি? মানুষ হিসেবে দেখি গাছকে। তোমরা শোনো নি জগদীশ চন্দ্র বোস বলেছিলেন কি গাছের প্রাণ আছে? একটা প্রশ্ন, সত্যি কি গাছের প্রাণ আছে? আছে? কেউ বলতে পারবে? বোস বলেছিলেন না গাছের প্রাণ আছে, বলেছিলেন না? আমরা সবাই জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সত্যি কি গাছের প্রাণ আছে? আছে। কিভাবে প্রমাণ করবে গাছের প্রাণ আছে? হ্যাঁ বলো বলো। নিজের খাদ্য নিজে বানাতে পারে, পাতা সঞ্চার করতে পারে, ফল উৎপাদন করতে পারে, ছোট থেকে বড় কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অক্সিজেন ত্যাগ করে। সে জেনে বুঝে করে এগুলো সব? না, কিন্তু খাদ্যটা তো নিজের। না আমি মানছি, তোমার সব কথা আমি মানি, কিন্তু গাছ নিজে জানে সে খাদ্য বানায়, সে এই করে ওই করে, গাছ নিজে জানে? যে কোনো একটা গাছকে জিজ্ঞেস করো তো ভাই তুমি জানো তো তুমি খাদ্য বানাও কি করে? কি একদম ঠিক বলেছো, এগুলো তো আমাদের জীবন বিজ্ঞান আমরা সব পড়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গাছ কি নিজে জানে? এটা কিন্তু আমার প্রশ্ন। এর উত্তর কি? সেও প্রকৃতির নিয়মে চলছে। না চলছে চলছে, কিন্তু সে কি জেনে চলছে? তাহলে যদি সে না জানে তাহলে তার নিজের মধ্যে তো প্রাণের উপলব্ধি নাই। তুমি তো জোর করে তার মধ্যে প্রাণের সঞ্চার করছো, কি তাই না? দেখো একটা জিনিস, এই যে গাছ নিজের খাবার নিজে বানায়, কোন পদ্ধতিতে বানায় সেটা তো তুমি করেছো। গাছ তো করেনি এরকম কিছু, গাছ তো করেনি। তুমি একটা বিজ্ঞানের চেতনা থেকে তুমি একটা পাতাকে কেটে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখছো তার মধ্যে এই কেমিক্যাল আছে, এই রিঅ্যাকশন হচ্ছে, এই বিক্রিয়া হচ্ছে করে তুমি একদম 10 পাতার একটা লেখা লিখে দিচ্ছ, ঠিক না? গাছ কিন্তু কোনোটাই জানে না। তোমার মনের মধ্যে কি কোন একটা সময় হয়তো তুমি খুব দুঃখী হয়েছো, দুঃখ পেয়েছো, কেউ তোমাকে দুঃখ দিয়েছে, কিছু না হোক বাবার কাছে তুমি ফুচকা খাবে বলে টাকা চাইতে গেছিলে, বাবা হয়তো তুমি ঠক্কর দিয়ে দিয়েছিল, তিনি হয়তো অন্য একটা চিন্তায় ছিলেন, বিরক্ত হচ্ছে বলে দিলেন এক ঠক্কর দিয়ে, তোমার ফুচকাও হলো না, ঠক্কর দিয়ে মানে ফিরে এলে। এখন ঘটনা হচ্ছে এইটা বাবা জেনে বুঝে করুন না বুঝবে, তুমি কিন্তু বুঝেছো যে বাবা এখন মেজাজ ভালো নেই, ঠক্কর খেতে ফুচকাটা খেলাম না ঠক্কর। দেখো এটা কিন্তু সেন্স তোমার মধ্যে সেন্স, কিন্তু গাছ তো বাবা এগুলো কিছু করতে পারছে না। তাহলে গাছের প্রাণ আছে এইটা আমাদের ডিসিশন, গাছের ডিসিশন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একজন খুব বিখ্যাত বটানিস্টকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমার কলিগ ছিলেন, আমার সিনিয়র প্রফেসর ছিলেন, রিটায়ার্ড করেছেন। তো আমি ওনাকে বলছিলাম স্যার এই কথাটা আমরা শুনি গাছের প্রাণ আছে, মানে ইজ ইট ট্রু? বললেন না, ইট ইজ রং, গাছের প্রাণ। তাহলে গাছের যদি প্রাণ নাও থাকে তাহলে গাছ এসব করে কি করে? তখন তিনি বলেছিলেন ন্যাচারাল রিঅ্যাকশন। সেটা কিরকম জিনিস? পান খেয়েছো? পান খেয়েছো? খুব পান খাই এরকম কোন লোককে দেখেছো? দেখেছো তো? পানের মধ্যে কি থাকে বলো তো? পান পাতাটা থাকে, আর কি থাকে? চুন থাকে, আর কি থাকে? সুপারি থাকে, জর্দা থাকে, আর কি থাকে? খয়ের। এখন মজার জিনিস হচ্ছে এইগুলোর কম্পোজিশনই যখন হবে তখন একটা লাল রঙের তৈরি, তো ওইগুলো
থেতো করো, তাহলে লাল রংটা বেরিয়ে আসবে। তাহলে তুমি কি বলবে, এইগুলো সংমিশ্রণে লাল রংটা হয়, না পানের মধ্যে লাল রং হওয়ার প্রবণতা থাকে? এইগুলো সংমিশ্রণে লাল রংটা থাকে। তার মানে তুমি এটা খুঁজে পাবে না যে খয়ের মধ্যে লাল আছে, চুলের মধ্যে লাল রং লুকিয়ে আছে, পানের মধ্যে লাল রং লুকিয়ে আছে, কোনোটাতেই কিছু লুকিয়ে নেই। ওই জিনিসগুলো একত্রিত হলে একটা প্রেসার পড়লে, তার সঙ্গে জলজ কিছু সংস্পর্শ হলে তবে লাল রংটা বেরোবে। বিট খাও না, বিট 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 যখন মা রান্না করে, বিটের কি কালার হয়? গাজরের কি কালার হয়? তাহলে বিটের লাল কালার হচ্ছে, তুমি যেভাবেই রান্না করো বিটের লাল কালার হবেই হবে। তাহলে তুমি কি বলবে যে বিট কি স্বভাবত লাল? আরে বিটের মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যালটা কাটতেই বেরোয়, সেটা বোঝা যায় না, ফলে বিটটা ন্যাচারালি লাল। বুঝতে পেরেছো? তুমি সাদা আলু বিটের সঙ্গে রান্না করো, সেও লাল হবে। কিন্তু ওই আলুটা বিট ছাড়া যে কোনো সবজিতে রান্না করো, ওই নিচে কালারই থাকবে। তার মানে হচ্ছে এটা আরো, বিট সবাইকে লাল করে, আলু কাউকে লাল করে না। আলু সবাইকে নিজের রঙে থাকতে সাহায্য করে, ঠিক না? দেখো, এই চিন্তা ভাবনা করে যদি আমরা বলি যে গাছের কিন্তু কোনো প্রাণ নেই, কিন্তু মন সংহিতাকার বললেন এতে বৃক্ষেষু সুখ দুঃখ সমান্বিতা। কি বললেন? বললেন এই গাছগুলো তাদেরও সুখ দুঃখ আছে। আরে বাবা, প্রাণী নেই তো, মানে ভগবান মনুষ্যকে সুখ দুঃখ খুঁজে করতে পেলেন না কোথায়? যার প্রাণ আছে তার না সুখ দুঃখ আছে। তুমি বেঞ্চের মধ্যে বসে আছো, তোমার সুখ দুঃখ আছে, তোমার বেঞ্চটা সুখ দুঃখ আছে নাকি? তুমি বসলে সুখী হয়, ও বসলে খুব বেশ দুঃখী হয়, এরকম হয়? আচ্ছা সত্যি তো, যদি তুমি বসলে সুখী হয় তাহলে তোমাকে সে উঠতে দেবে না, আর ও বসলে যদি দুঃখী হয় তাহলে বেঞ্চটা তো ওকে ফেলে দেবে সবসময়। হয় হয় না? তাহলে কি করে ভগবান বললেন যে সাহা সুখ দুঃখ সমান্বিতা? কি করে বললেন? তাহলে কিন্তু ঘুমের ঘুরে এসব কথা বলেছিলেন, এটা গ্রহণযোগ্য নয়, তাই না? কি আমরা বলতে পারবো তো? বলছেন না, বিষয়টা হচ্ছে, তোমরা দেখবে আধুনিক কালে এনভায়রনমেন্ট প্রোটেকশন ল আছে। এনভায়রনমেন্ট প্রোটেকশন ল মানেটা হচ্ছে প্রকৃতি সংরক্ষণ আইন। তোমরা এই ডুয়ার্সে বেড়াতে বেড়াতে যাও তো, গেছো তো? সেখানে দেখবে ওই বক্সারে বা ইত্যাদি ইত্যাদি, যেখানে বাঘ থাকে বা বন্য পশু থাকে, তুমি বন্য পশুকে কিন্তু হত্যা করতে পারো। যখন কোচবিহারের মহারাজারা ছিলেন, তখন তারা ঘোড়ায় চেপে, হাতি চেপে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে বাঘ শিকার করতেন, অমুক শিকার করতেন, সেই কথা। অভিজ্ঞান শকুন্তলম নাটক পড়েছো তোমরা বা পড়ছো? সেখানে দেখবে এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের মধ্যে রাজা দুষ্যন্তের এন্ট্রিটাই হয়েছে একটা হরিণ শিকার করতে পারবে, তাই না? তো তুমি এখন হরিণ শিকার করতে পারবে? তুমি যত ইচ্ছেই হও। আর ভারতের প্রধানমন্ত্রী যদি বলেন না আমি তো দেশের রাজা, লাইকা দুষ্যন্ত, আমি একটা হরিণ শিকার করে আসি, পারবে? কারণ দেশের আইন আছে তুমি কোনো বন্য প্রাণীকে সংহার করতে পারো, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে, এই যে বৃক্ষদের আমরা আরোপ করেছি, তদানীন্তন কালে বৃক্ষ যাতে ছেদিত না হয়, বৃক্ষ যাতে নির্বিচারে কাটা না হয়, এই কনসেপশন থেকে দাঁড়িয়ে ভগবান মনু বললেন যে তোমাকে আঘাত করলে যেমন তোমার আঘাত লাগবে, ঠিক সেই রকম ভাবে বৃক্ষকে আঘাত করলেও বৃক্ষের আঘাত লাগবে। এই জন্য বৃক্ষের উপর মনুষ্যের বা প্রাণীর চরিত্র আন। বুঝতে পেরেছেন? আমরা যে পরিবেশের কথা বলি না, সংস্কৃত সাহিত্যে যে পরিবেশের কথা আলোচনা করা হচ্ছে, সেই পরিবেশ হচ্ছে অত্যন্ত মানবীয় পরিবেশ, মানবিক পরিবেশ, যেটা আমরা খুব উপেক্ষা করি।
বুঝতে পারছো আমার কথাগুলি? যেমন ধরো তোমাদের বাড়ির চারপাশে পুকুর আছে, আছে না? এই পুকুরে কি কি কাজ হয় বলো তো? পুকুরে কি হয়? হ্যাঁ, মানে ধরো এই পুকুরের জলের মধ্যে তোমরা কি কি কাজ করো? পুকুরের জলের